দর্শক আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হবে প্রবাসীদের। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত লেবাননের প্রবাসী বাংলাদেশিরা। সরকারের এই পদক্ষেপকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক ঐতিহাসিক মাইল ফলক হিসেবে দেখছেন তারা। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার পাঠানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। লেবাননে বর্তমানে বসবাস করছেন প্রায় 1 লাখ প্রবাসী বাংলাদেশি। বহু বছর ধরে নিজ দেশের নির্বাচনে সরাসরি অংশগ্রহণের দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে সেই স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে। সম্প্রতি বিশ্বের 40টি দেশে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে লেবাননও। এর মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের যাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেল দেশটিতে থাকা প্রবাসীরা। দীর্ঘদিন থেকে প্রবাসী আছি, আমরা চাই আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার। বর্তমান নির্বাচন কমিশনার যে প্রবাসীদের জন্য তাদের নৈতিক যে দায়িত্ব, নৈতিক যে কর্তব্য, ভোটের অধিকার, সেটা প্রবাসীদেরকে দেওয়াতে আমরা প্রবাসীরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা। এই সিদ্ধান্তের ফলে দেশের উন্নয়ন ও নেতৃত্ব নির্বাচনে সরাসরি ভূমিকা রাখার সুযোগ পাবেন তারা। আমরা তো কোনো সময় ভোট দিতে পারি না, যদি এবছর সুযোগ পাই আমাদের পছন্দ মতন প্রার্থীকে ভোট দিলে দেওয়ার চেষ্টা করব। বর্তমান সরকার যেহেতু প্রবাসীদের জন্য ভোট ব্যবস্থা করছে দূতাবাসের মাধ্যমে, আমি আমার পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। শুধু রেমিটেন্স পাঠিয়েই নয়, ভোট দেওয়ার মাধ্যমেও দেশ গঠনের কাজে অংশ নেয়ার এই সুযোগকে বেশ ইতিবাচকভাবে দেখছে লেবাননের প্রবাসীরা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। যুক্তরাজ্যে আয়োজিত হচ্ছে সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা এবং 31 বছর উদযাপন। সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারপারসন মফিজ খান, পরিচালনা করেন সাধারণ সম্পাদক গুলজার খান এবং তাকে সহযোগিতা করেন সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টি মাওলানা আব্দুল শহীদ এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আশফাক আহমদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মিসবাউদ্দিন, প্রফেসর ফরিদ আহমদ, সহকারী হাসানুজ্জামান নুরু, শরীফুল ইসলাম, দৌলত হোসেন সহ আরও অনেকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হল ন্যায় বিচার, সংস্কার এবং গণতন্ত্রের পথে যাত্রা আজকের বাংলাদেশ এই নামে বিশেষ আলোচনা সভা। বাংলাদেশ আমেরিকা অ্যালায়েন্স, বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস ইনফরমেশন নেটওয়ার্ক এবং রাইট টু ফ্রিডম যৌথভাবে আয়োজন করে। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কংগ্রেসম্যান ডগেট। এরপর দুটি পৃথক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন গবেষক, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং কূটনৈতিক ব্যক্তিত্বরা। আলোচনায় গুরুত্ব পায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, আইনি সংস্কার এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন কংগ্রেস সদস্য এবং তাদের সহকারীরা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক কর্মী, থিঙ্ক ট্যাঙ্ক এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যরা। সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তে 53 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানিয়েছে, সকালে সিলেটের কান্তানীগঞ্জের কালাইরাক সীমান্ত দিয়ে 19 জনকে পুশিন করা হয়, আর গোয়াইনঘাটের শ্রীপুর সীমান্ত দিয়ে 13 জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। এছাড়া সুনামগঞ্জের নোয়াকাট দিয়ে 21 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সবাইকে হেফাজতে নিয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। আটককৃতদের মধ্যে 11 জন পুরুষ, 32 জন নারী এবং 10 জন শিশু রয়েছে বলে জানিয়েছে বিজিবি। পঁয়ত্রিশ জনের পর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আরও 2 বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া। এই তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সেখানে একই অভিযোগে আরও বাংলাদেশে আটক হতে পারে এমন ইঙ্গিত তাকে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের তিনি জানান, মালয়েশিয়া সফরে জঙ্গি অভিযোগে আটক বাংলাদেশিদের বিষয়ে কথা হয়েছে। এই কাজে দেশটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ আলোচনা চলমান থাকে, এ নিয়ে কিছু বলতে রাজি হননি। তবে ওয়াশিংটনের সাথে নন ডিসক্লোজার কোনো চুক্তির বিষয়ে জানেন না বলে দাবি করেন তিনি। তবে দুদেশ চাইলে তা হতে পারে বলেও মন্তব্য তার। এরপরেও কিন্তু আরো 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে একই ধরনের অভিযোগ, এবং আরো কিছু অ্যারেস্ট হবে এই ইন্ডিকেশন আমাদেরকে দেওয়া হয়েছে, কারণ তারা সারা দেশেই দেখছে যে আসলে কেউ এই ধরনের কর্মে লিপ্ত আছে কিনা। তো আমাদের
মিশনকে তারা কোঅপারেট করছে, মিশনকে যেটা আপনাকে কনসুলার অ্যাক্সেস যেটা বলা হয় সেটা কিন্তু তারা দিয়েছে। আমাদের মিশনের পক্ষ থেকে তাদের সাথে কথাবার্তা বলা হচ্ছে। এখন পর্যন্ত তাদের জন্য কোনো আইনি সহায়তার ব্যবস্থা করা হয়নি, এটাও বিবেচনাধীন আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে বাড়ছে অস্বস্তি। দফায় দফায় হয়েছে বৈঠক, কিন্তু সহনীয় শুল্ক হার নির্ধারণে পাওয়া যায়নি আশ্বাস। প্রশ্ন, কোন ইস্যুতে আটকে আছে আলোচনা? মূল শর্ত কমাতে হবে চীন নির্ভরতা, ভ্যালু অ্যাডিশন লাগবে 40%। ব্যবসায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। শ্রম ইস্যুতেও আনতে হবে সংস্কার। ভিয়েতনাম কিভাবে বেশি সুবিধা পেল তা নিয়েও চলছে চর্চা। পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কারোপ নিয়ে তোলপাড় পুরো বিশ্ব। দুশ্চিন্তায় বাংলাদেশ, কারণ ওই দেশে পণ্য রপ্তানির জন্য গুনতে হবে বাড়তি 35% শুল্ক। কিভাবে এই শুল্ক হার কমিয়ে আনা যায় তা নিয়ে দুই দেশের মধ্যে চলছে আলোচনা, কিন্তু যুক্তরাষ্ট্রের দেয়া কয়েকটি শর্তের কারণে আলোচনায় যেন ছন্দপতন। বিশ্লেষকদের মতে বাণিজ্যে চীন নির্ভরতা কমিয়ে আনার পক্ষে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে রুলস অফ অরিজিন এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধন, সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, ভর্তুকি কমিয়ে আনতেও শর্ত দেয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআর। ডোমেস্টিক ভ্যালু এডিশন 40% বা তার বেশি হইতে হবে। দ্বিতীয় হলো তথ্য প্রযুক্তি বিষয়ে, আর তৃতীয় হচ্ছে লেবার কন্ডিশনের। এই 3 জায়গায় নাকি এখনো মীমাংসা হয়নি। পাবলিক প্রকিউরমেন্ট, করাপশন, ভর্তুকি, এইগুলো বিভিন্ন বিষয় ওখানে তারা তুলেছে। আলোচনার বিষয় এখন চীন নির্ভরতা কি কমিয়ে আনতে পারবে বাংলাদেশ? তাদের পক্ষ থেকেও আছে পাল্টা হুমকি। চায়নার ইনপুট নির্ভরশীলতাটা কমাইতে হবে। কাজে চায়না থেকে কিনে আমি যেটা করছি সেখানে তাদের অরিজিন হিসাবে যে মানদণ্ডটা সেটা বেশি ধরার, মানে ওখানে একটা চায়নাকে এক্সক্লুড করার একটা চেষ্টা এর মধ্যে দিয়ে করা হচ্ছে। চায়নাও তো একটা বার্তা দিয়েছে যে আমাদেরকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার জন্য যদি আমাদের ব্যবসাকে কোনো রকম আঘাত করা হয় তাহলে আমরাও কিন্তু পাল্টা ব্যবস্থা নেব। দর কষাকষিতে এগিয়ে গেছে প্রতিযোগী দেশ ভিয়েতনাম। প্রশ্ন হচ্ছে, চীন নির্ভরতা বাদ দেবার শর্ত কিভাবে পাশ কাটালো এই দেশ? সেই কৌশলে কেন পিছিয়ে গেল বাংলাদেশ? ভিয়েতনামের দুটো রেট আছে, কিন্তু একটা হলো 20% আর একটা হচ্ছে 40, যেটা ট্রান্সশিপমেন্টের জন্য। এখানে আমরা কেন ওই মাল্টিপল রেটও যেতে পারছি না? যে ঠিক আছে, যেগুলো আমাদের 40% বেশি, আপনার নিটওয়্যার, ডেনিম, অনেক ওভেনও যেখানে 40% বেশি ভ্যালু এডিশন, সেখানে কেন 35% শুল্ক হবে? শেষ পর্যন্ত প্রতিযোগী দেশের শুল্ক যদি বাংলাদেশের চেয়ে কম হয় তাহলে উৎপাদন ধরে রাখা কঠিন হবে। আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, যেন আমাদের ট্যাক্সেশন রেটটা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছাকাছি থাকে, তাহলে আমাদের জন্য অনেকাংশে সুবিধা হবে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে হতে পারে শুল্ক ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বৈঠক। 1 আগস্ট থেকে কার্যকর হবে নতুন শুল্ক হার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। 6 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়েছে। পাঠানো হচ্ছে ম্যাঙ্গো জুস। সীমান্তের ওপারে পরীক্ষাগার না থাকায় আটক পণ্য পাঠানোর কার্যক্রম বাতিল করা হয়েছে। বিল অফ এন্ট্রি রাইস ব্র্যান্ড তেল রপ্তানি নিয়েও বিড়ম্বনায় ব্যবসায়ীরা। সর্বশেষ গত 16 জানুয়ারি হিলি স্থলবন্দর দিয়ে অপরিশোধিত রাইস ব্র্যান্ড তেল রফতানি হয় ভারতে। এরপর 25% রেগুলেটরি ট্যাক্স আরোপে এই তেলের রফতানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি 11,650 কেজি ম্যাঙ্গো জুস ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে 4টি চালান পাঠানো হয়েছে। 6 মাস পর রফতানি বাণিজ্য শুরু হওয়াতে আশার আলো দেখছেন বন্দর সংশ্লিষ্টরা। একটা বন্দর এবং কাস্টমস এখানে অনেকদিন ধরে ধরেন রপ্তানি ছিল না, হঠাৎ করে রপ্তানি হচ্ছে, এটা আমাদের জন্য একটা আশার বাণী আর কি, যে এতে রপ্তানির মাধ্যমে আমাদের অর্থনৈতিক চাকা সচল হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে নিত্যপণ্য আমদানি হয়। বাংলাদেশ থেকে ঝুট কাপড়, প্লাস্টিকের ক্যারেট, রাইস ব্র্যান্ড তেল সহ বিভিন্ন ধরনের পণ্য রফতানি হতো, কিন্তু পণ্য আমদানিতে ভারতীয় ব্যবসায়ীদের অনীহার কারণে রফতানির পরিমাণ দিন দিন কমে আসছে। যে পরিমাণ আমাদের ইম্পোর্ট হইতো সেম পরিমাণ আমাদের এক্সপোর্টও হইতো। দীর্ঘ 6 মাস পর আমাদের আবার এক্সপোর্ট শুরু হয়েছে। একসময় এই হিলি শুল্ক বন্দর হতে চিটাগুড়, পাট এবং চিপস অনেক
পণ্য রপ্তানি হতো, কিন্তু অনেক দীর্ঘদিন বন্ধ থাকার পর ইদানিংকালে আবার রপ্তানি শুরু হয়েছে। বিগত সময় কদিন ধরে রপ্তানিটা হচ্ছে, এই ধারা যদি অব্যাহত রাখতে হয় তাহলে বাংলাদেশ সরকার বা ইন্ডিয়ান সরকারের সঙ্গে আলোচনায় এটার সমন্বয় করে এবং আন্তরিকতার মধ্য দিয়েই এই ধারা অব্যাহত রাখা সম্ভব। রফতানির উদ্দেশ্যে ২৯ টন সুপারি হিলি বন্দরে আনা হলেও সীমান্তের ওপারে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বিল অফ এন্ট্রি দাখিল করেও তা বাতিল করা হয়েছে। অন্যদিকে $1,26,000 মার্কিন মূল্যের 120 টন অপরিশোধিত রাইস ব্র্যান্ড তেল রফতানির অপেক্ষায় বন্দরে আটকা পড়ে আছে। সরকার রাইস ব্র্যান্ড ক্রুড অয়েল রপ্তানিকে একটি সত্যযুক্ত পণ্যে অন্তর্ভুক্ত করেছেন রপ্তানির ক্ষেত্রে। তো সেই সত্য প্রতিপালন হয়েছে কি না এ ব্যাপারে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে একটি পত্র প্রেরণ করেছি। বাণিজ্য মন্ত্রণালয়ের ভিত্তিপত্র পাওয়ার সাপেক্ষে আমরা সেই পণ্য চালানটির পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারবো। হিলি স্থলবন্দরে আমদানির পাশাপাশি রফতানি বাণিজ্য সম্প্রসারণে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। খেলার খবর। 3 ম্যাচে টি-20 খেলতে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। বাংলাদেশ সময় বুধবার সকাল 8:50 তারা ঢাকায় এসে পৌঁছান। বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট আবারও বাংলাদেশে আসছেন, তবে সেটা পাকিস্তানের ফিল্ডিং কোচ হয়ে। অস্ট্রেলিয়ান এই কোচের পাশাপাশি অধিনায়ক সালমান আলী আগা, সাম আইয়ুব, হেড কোচ মাইক হ্যাসন, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ সহ প্রথম বহরে 15 জন ক্রিকেটার এবং কোচিং স্টাফ বাংলাদেশে এসেছেন। 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচ 20 জুলাই, এরপর 22 ও 24 জুলাই দ্বিতীয় এবং তৃতীয় টি-20। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ফুটবল অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে আজ আবারও মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ ভুটান, যারা সবশেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে 4-1 গোলে। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসে শিরোপার দৌড়ে শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দেওয়ার পর আরও একবার নিজেদের জাত চেনানোর পালা লাল সবুজের সামনে। নাটকীয়তার দুর্দান্ত পারফরমেন্সে ভরা ম্যাচটি শুধু জয় নয়, বিশ্ব ফুটবল ইতিহাসে বিরল এক মুহূর্তের সাক্ষীও হয়েছে। খেলা হয়েছে দুটি ভিন্ন মাঠে। বৃষ্টিজনিত কারণে কিংস এরিনার মাঠ খেলাযোগ্য না থাকায় ম্যাচের দ্বিতীয়ার্ধে স্থানান্তরিত হয় পাশের অনুশীলন মাঠে, যেখানে শান্তি মার্ডির হ্যাট্রিকে জয় পায় আফিদারা। বৃষ্টিজনিত কারণে এই ম্যাচটিও হবে কিংস এরিনা 2 নম্বর মাঠে দর্শকবিহীন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের বিশ্বকাপ প্রস্তুতি। এরপর ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে আজিজুল হাকিম তামিমের দল। এই কন্ডিশনে মানিয়ে নেওয়ার পাশাপাশি বাড়তি আত্মবিশ্বাস পেতে চায় টাইগার যুবারা। দক্ষিণ আফ্রিকায় সহকর্মী নুরুল আলমকে নিজেদের সেই পরিকল্পনার কথা জানিয়েছে যুব দল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2 মাসেরও বেশি সময় খেলাবিহীন কাটানোর পর মাঠে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। আগামী বছর বিশ্বকাপের দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে গেছে যুবারা। প্রোটিয়া যুবাদের বিপক্ষে 3 ম্যাচে যুব ওয়ানডে সিরিজ খেলার পর জিম্বাবুয়ের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ, সঙ্গী দক্ষিণ আফ্রিকা। 3 ম্যাচের প্রথমটাতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। জাওয়াদ, ইকবাল, দেবাশিস, স্বাধীনদের নিয়ে এই লড়াইয়ে নিজেদের পুরোটাই দিতে চান তামিম। যমুনা টেলিভিশনকে সেই প্রস্তুতি আর পরিকল্পনার কথাই জানালেন দলের অধিনায়ক। সিরিজে যেটা টার্গেট থাকবে যে আমরা আমাদের প্রসেসে বিশ্বাসী আর হারা জিতে সব উপর আল্লাহর হতে হিসেবে, আর অবশ্যই টার্গেট থাকে ভিতর থেকে যে একটা ম্যাচ আমরা সিরিজ জিতবো। সাউথ আফ্রিকার ওয়েদার আসলে ফার্স্ট অফ অল যে ঠান্ডা অনেক, আমরা এই ওয়েদার আমরা এখানে হয়তো বা দিনাজপুরে দেখবেন যে ওইদিকে এলাকা থেকে এমন থাকে, আমরা খেলছি আগেও, বাট এটার সাথে আমরা মিলাতে পারছি এরকমই ওয়েদার। সিরিজ জেতার পাশাপাশি নিজেদেরকে ঝালিয়ে নেয়া, সেটাই মূল উদ্দেশ্য লাল সবুজ দলের। জিম্বাবুয়ে আর নামিবিয়ার আগামী বছরের বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার এই কন্ডিশনের পুরো ফায়দা নিতে চায় জুনিয়র টাইগার্স। আর তাই তো কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার গল্পই বললেন আজিজুল হাকিম। যেটা আমাদের মিশন বা টার্গেট রয়েছে যে ওয়ার্ল্ড কাপটা, সেটার জন্য আর কি আমরা সাউথ আফ্রিকা টুরে একটা যাতে সাবকন্টিনেন্টে আসলে খেলা, যেমন এখানকার ওয়েদার কন্ডিশন এবং গ্রাউন্ড, উইকেট ইভেন্ট, সো ওইটার জন্য আর কি সব কিছু প্রস্তুতি। ইভেন কি এটার পরে আমাদের ট্রাই নেশন রয়েছে, তো ওইটা যতটুকু আমাদের যাদের সাথে মিলানো যায় যে আমার সাথে যেন আপনার হচ্ছে ওয়ার্ল্ড কাপে যতটুকু ম্যাচ থাকে, এই জন্য আর কি আমরা চেষ্টা করতেছি যে যতটা এই কন্ডিশনের সাথে ম্যাচ করা যায়। দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজ 3 দলের জন্যই বিশ্বকাপের বড় প্রস্তুতি। তাই তো বাড়তি আত্মবিশ্বাসের খোঁজে টাইগার যুবারা। লড়াইয়ে নামার আগে প্রবাসী সমর্থকদের প্রতি ভালোবাসাময় বার্তাও দিলেন অধিনায়ক তামিম।
এখান থেকে একটা যদি আমরা কনফিডেন্স বা সিরিজ উইনে যাইতে পারি, ওখানেও আমাদের ওটা অনেক হেল্প করবে এবং ওখানকার কন্ডিশনে ওখানকে ওদের যত তাড়াতাড়ি আমাদের অ্যাডাপ্ট করা যায়। আর ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে আমরা আমাদের প্রসেস যেটা বললাম আপনাকে, এটা আমরা বিশ্বাসী, ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা। দেশের যে মানুষের ক্রিকেট ভক্ত আসলে তারা আমার জন্য দোয়া করবেন, সবাই আমাদের সাপোর্ট করবেন। 17 জুলাইয়ের পর 19 ও 22 জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও 2 ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী 25 জুলাই শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রবাসী বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।